নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি? নেগোশিয়েবল, তার মানে এটা কি করা যায়? নেগোশিয়েট করা যায়, সেট করা যায় নেগোশিয়েট করা যায়, রাইট? আর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে একটা ডকুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কি? একটা ডকুমেন্টস। ডকুমেন্ট। তাহলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা নেগোশিয়েট করা যায় এমন কোন একটা কাগজপত্র বা ডকুমেন্টের এগেনস্ট অ্যাক্ট। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে তিনটা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? তিনটা জিনিস। কি কি জিনিস? প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক। এই তিনটা জিনিসকে কি বলে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কি? দেখেন, আমি মনে করেন আমি আপনাকে একটা চেক দিলাম, বিআরআর চেক, ক্রস করলাম না। এই চেকটা আপনি আপনার ড্রাইভারকে দিয়ে টাকাটা ব্যাংক থেকে তুলতে পাঠাতে পারবেন না? জি পারবো স্যার। তাহলে আমি দিলাম আপনাকে, আপনি দিলেন আপনার ড্রাইভারকে, তাহলে আপনি আপনার ড্রাইভারের সাথে নেগোশিয়েট করেছেন। জি। দ্যাট মিনস নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এমন যে যার হাতে যাবে, যে এটার হোল্ডার, সে সেটার বেনিফিটটা পাওয়ার জন্য কি হবে? এন্টাইটেল হবে। এখন যদি এমন হইতো যে না, আমি বলে দিলাম যে এই ইনস্ট্রুমেন্টটা আমি শুধু মিস্টার এক্স কে দিলাম, এটা তার ব্যবহারের জন্য অথবা আমার ব্যবহারের জন্য, আর কারোর জন্য না, তাহলে কি মিস্টার এক্স কে দেওয়ার পর মিস্টার এক্স কি এটা আর কাউকে নেগোশিয়েট করতে পারবে, কাউকে দিতে পারবে? না, পারবে না স্যার। তাহলে সেটাকে কি বলা যাবে না? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। বলা যাবে না। এটার জন্য কি বইপত্র পড়া লাগবে? এটা তো কমন সেন্সই এনাফ, কি? জি কমন স্যার। সেন্সই এনাফ। তো আমরা আজকের যে পড়াশোনা, এটা আমরা সরাসরি এই ইয়েতে যাব না, কি একদম টপিক ধরে সিরিয়ালি যাব না। এটার জন্য পুরা এই লটা আমাদের সিলেবাসের যে চ্যাপ্টারটা আছে, এটার জন্য আমি একটা শর্ট একটা সামারি করেছি, যে যে টপিকগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, আমি এটা একটু ওপেন করছি। স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? জি স্যার, দেখা কি যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা কি আমাদের আইসিবির যে ম্যানুয়াল সেটার মতো কোনো কিছু? না না, স্যার। সিম্পল জাস্ট 5টা পেজ। কয়টা পেজ? 5টা পেজ। 5 পেজ। এই 5টা পেজ জানলে এই আপনাদের এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মেজর জিনিস বেসিকটা আপনারা জেনে যাবেন। এরপর যখন আপনি আমার সাথে পরবর্তী ক্লাসগুলো করবেন, তখন দেখবেন যে আপনার এটা অনেক সহজ, আপনি বলার আগেই নিজেরাই বলতে পারছেন, আমি আপনাদেরকে বলার আগেই। তাহলে আমরা একটু আগে বললাম যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কোন তিনটা জিনিসকে বোঝায়? প্রমিসরি নোট, তারপরে বিল অফ এক্সচেঞ্জ আর হচ্ছে চেক। বিল অফ এক্সচেঞ্জ। চেক। ওকে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জানতে হলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে নেগোশিয়েবল, দ্যাট মিনস এটা নেগোশিয়েট করা যাবে এমন অবস্থা হইতে হবে। আর একটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা ডকুমেন্টের মতো, রাইট? এবং এই দুইটা আমরা জানলাম, রাইট? এখন বলছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক বোঝায়। তাহলে তিনটে শব্দ জানলাম। এখানে কয়টা শব্দ জানলাম? তিনটা স্যার। তিনটে শব্দ। এরপরে বলছে যে পেয়েবল মানে পেমেন্ট হবে কিসের বেসিসে? টু অর্ডার অর টু বিয়ারার। তাহলে ওইখানে তিনটা, এখানে দুইটা, এই 5টা শব্দ জানতে হবে, রাইট? জি তাহলে স্যার। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বা এই ডকুমেন্টটা কি হবে, এটার পেমেন্টটা কিভাবে হবে? যেভাবে আমি নির্দেশ করব। টু অর্ডার মানে কি? যেভাবে নির্দেশ করা হবে, যেভাবে নির্দেশ করা হবে। এখন মনে করেন আমি যদি ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে লিখে দিই যে মিস্টার এক্স কে তার ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্টটা করা হোক, তাহলে এটা কি? নির্দেশ অর্ডার। করলাম না? অর্ডার করলাম না? জি স্যার। তাহলে এটা হলো পেয়েবল টু অর্ডার। এটা কি? পেয়েবল টু অর্ডার। অর্ডার। যেভাবে নির্দেশ করা হবে এভাবে পে করতে হবে, ক্লিয়ার? এখন যদি এটা না করে আমি জাস্ট একটা চেক দিলাম আপনাকে, যেটার উপর লিখলাম ক্যাশ অথবা আপনার নাম লিখলাম, কিন্তু কর্নারে ক্রস করে দিলাম না, কর্নারে কি করলাম না, ক্রস করলাম না। এটা ক্যাশ চেক দিলাম, দ্যাট মিনস এটা বিয়ারার চেক। এটা যার হাতে যাবে সেটার মালিক। টাকা আপনার হাতে যদি 500 টাকার একটা নোট থাকে, এটা যদি আপনি আপনার ভাইকে দেন, ভাই যদি সিকিউরিটি গার্ডকে দেয়, তাহলে যার হাতে যাবে এই টাকা কার? যার হাতে থাকবে তা- সেই মালিক। রাইট? তো সে দাগ কেটে উপরে স্যার দাগ কেটে দিলে তো ওইটা অ্যাকাউন্টসেই, মানে যার যাকে বলা হবে তার অ্যাকাউন্টসে চলে যাবে, ওই মানে তাহলে ওটা তার মানে বেয়ার আর হবে না। এটা কি আর ফার্দার নেগোশিয়েট করা যাচ্ছে? না না না, স্যার। এটা আর কোনো ইয়া করা যাইতেছে না। ওকে, তাহলে এটা বিয়ারার কি বলা যাবে? হ্যাঁ না স্যার, না। ক্রস চেক ওটা। বলা যাবে না। তাহলে টু অর্ডার আর টু বিয়ারার এই দুটো শব্দ কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পারছি স্যার। তার মানে স্যার নেগোশিয়েবল মানে হচ্ছে যে এটার মধ্যে কোনো রকম কোনো ধরাবাঁধা কিছু থাকবে না, এরকম কিছু। আসতেছে, এটা পরে আসতেছে। আমি যেটুকু বলছি একটু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আপনি আমার সাথে জি থাকলে স্যার। আপনার লাইফ অনেক সহজ হবে। আপনি জি যদি স্যার আমার আগে বুঝেছি। দৌড়ান, তাহলে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? কারণ আপনি ওইখানে অনেক কিছু মিস করে অল্প কিছু সামনে গেইন করবেন।
আর আমি আমার সাথে থাকলে সবকিছু আপনি গেইন করবেন। ক্লিয়ার? স্যার বুঝতে কারণ পারছি। আমি তো আপনাদের এরকম হাজার হাজার স্টুডেন্ট পড়াতে পড়াতে আমি জানি যে আপনাকে কিভাবে দিলে, আর ওই আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, কিভাবে পড়লে পাস করা যাবে এটা আমি জানি, তাই না? আচ্ছা, আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দেই। সেটা হলো, আমার প্রত্যেকটা লেকচার গুলা আপনার গত 3-4 বছরের আপনারা ইউটিউবে পাবেন। কোথায় পাবেন? ইউটিউবে স্যার। ইউটিউবে স্যার। হ্যাঁ, ইউটিউবে জাস্ট বিজনেস ল এমডি আনোয়ারুজ্জামান এফসিএ লিখে সার্চ দিবেন, দেখবেন যে আমার বিভিন্ন ক্লাস সবগুলা, কন্ট্রাক্ট এক বলেন বা আপনার নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট এক বলেন, পার্টনারশিপ, দেন হচ্ছে কি কোম্পানি অ্যাক্টের সব ক্লাসগুলো এখানে আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা হলে দেখা হলে বা বাইরে হলে বাজারে এখানে সেখানে দেখা হয়, কথা বলে, বলে স্যার আমি তো আপনার এই ভিডিও ক্লিপ দেখেই পরীক্ষার আগে 2 দিন আমি শুধু আপনার এই ভিডিও দেখছি, দেখে পরীক্ষা দিচ্ছি, পাস করছি। ওগুলো আপনাকে অনেক হেল্প করবে, কারণ আমার এখানে তো প্রত্যেকটা চ্যাপ্টারে সবগুলো এরিয়া ধরে ধরে এরকম ভেঙে ভেঙে বোঝানো হয়, যার কারণে ওদের কি, ওরা ওই বই পড়ে না, ওরা আমার ওই ভিডিওগুলো দেখেই পরীক্ষার হলে যায়। এটা আপনাদেরকে একটা বাড়তি সুবিধার কথা বলে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, বইয়ের তাহলে ভাষাগুলো এখানে, স্যার কঠিন স্যার, লয়ের। হ্যাঁ তা তো হবেই। আর এই লয়ের কঠিন ভাষার সাবজেক্টটা আমি পড়াচ্ছি, যেটা রসকস নাই, সেটা আপনার কাছে কি, আমি যখন আপনাকে পড়াচ্ছি আপনার কাছে কি ওরকম খুব কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? না স্যার না না ভেরি স্যার, ইজি। আপনি এটা ওই যে যে বলতেছেন ওইটাই একটু খেয়াল রাখার ট্রাই করি, ওইটাই হয়ে যায় হ্যাঁ, মোটামুটি। ওকে, এবার শুনেন, তাহলে দেখেন এখানে আমরা টোটাল নেগোশিয়েবল একটা শব্দ, ইনস্ট্রুমেন্ট, প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক, 5টা, আর হচ্ছে অর্ডার আর বিয়ারার, এই হলো 7টা শব্দ একটা লাইনে, রাইট? তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জানতে হলে আমাকে এই 7টা শব্দ মিনিং জানতে হবে। তার মধ্যে টু অর্ডার কি এটা বুঝতে পেরেছি, টু বিয়ারার কি বুঝতে পেরেছি। জি স্যার। বিয়ারার মানে ওই ডকুমেন্টটা যার কাছে থাকবে সে এটার পেমেন্ট পাবে, সে এটাকে বলে বিয়ারার। ওকে। আর টু অর্ডার মানে যাকে পেমেন্টটা করতে বলেছি, যেভাবে করতে বলেছি, যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবেই করতে হবে, সেটাকে বলে টু অর্ডার। ওকে। তাহলে এখানে কি বলছে, বলছে যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয় তাহলে সেটা 2 প্যাটার্নে পেমেন্ট হবে। কয় প্যাটার্নে পেমেন্ট হবে? 2 প্যাটার্নে। দুইটা প্যাটার্ন। হয় টু অর্ডার হবে, না হয় টু বিয়ারার হবে। ওকে, এটা বুঝলাম। এবার আসেন পরের ধাপ, প্রমিজারি নোট কি, প্রমিজারি নোট। এই প্রমিজারি নোট বাদ দেন, প্রমিজারি এটা কোনো একটা শব্দের সাথে মিল আছে না বলতো? কিসের জি সাথে স্যার। মিল আছে? প্রমিজ। প্রমিসের সাথে। প্রমিজ, প্রমিজারি নোট আসছে থেকে প্রমিজ। আপনি যদি মনে করেন একটা কাগজের মধ্যে আপনার বন্ধুকে লিখে দেন যে হ্যাঁ আমি তোমাকে এই এইটার বিনিময়ে এত টাকা পে করব, একটা কাগজে লিখে দেন, আপনি প্রমিস তো মুখেও করতে পারেন, পারেন না? জি জি স্যার। স্যার। এই প্রমিসটা যখন কাগজে লিখে সাইন করে দিচ্ছেন, এটাই হয়ে যাচ্ছে প্রমিসারি নোট। জি স্যার। বুঝতে পারছি কিনা? জি। এখন দেখেন তো, এই আমরা যে প্রমিস করি, তাহলে এই প্রমিস করতে গেলে এখানে কয়টা পার্টি ইনভলভ থাকে? দুইটা। দুইটা বলে। তাহলে একজন একজন প্রমিস করবে, আরেকজন প্রমিস পাবে, রাইট? জি স্যার। মনে করেন আপনি প্রমিস করছেন যে হ্যাঁ তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে আমি একটা মোটর বাইক কিনে দিব, আপনার ছোট ভাইকে বললেন, রাইট? লিখে দিলেন, তাহলে এটা কি হলো? একটা প্রমিসারি নোট হলো না? জি স্যার। তাহলে এখানে প্রমিসটা কে করছে? বড় ভাই। আমি করছি। জি স্যার, বরাবর। বড় ভাই করছে। যিনি প্রমিস করেন তাকে কি বলে? প্রমিসর বলে। কি বলে? প্রমিসার। প্রমিসার। প্রমিস। প্রমিসার। আর যাকে প্রমিসটা দেওয়া হচ্ছে তাকে বলে প্রমিজি। তাকে কি বলে? ছোট ভাইকে কি বলে? প্রমিজি। প্রমিজি। তাহলে দেখেন, আমি আপনাকে এই যে প্রথম একটা দুইটা লাইনেই আছি, এটা দিয়ে আপনাকে কতগুলো টার্মিনোলজি শিখাচ্ছি। প্রমিসারি নোট মানে হচ্ছে প্রমিস করে যদি কোনো কি নোট ইস্যু করা হয় তাহলে সেটাকে কি বলে? প্রমিসারি নোট। তাহলে যিনি প্রমিস করেন তিনি হচ্ছে প্রমিসার, যাকে প্রমিসটা দেওয়া হচ্ছে সে হচ্ছে প্রমিজি, রাইট? জি স্যার। স্যার তাহলে এখানে পার্টি কটা থাকে? দুইটা। 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 তাহলে এইটুক বুঝতে, মানে একটু সিম্পল জিনিস বুঝতে তো কোনো অসুবিধা নাই, ডিটেলস পরে যাব। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আর নেগোশিয়েবল হইতে গেলে আনকন্ডিশনাল হইতে হবে। কি হইতে হবে? আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল। কারণ যদি আপনি এমন একটা কন্ডিশন দিয়ে দেন, হ্যাঁ, আপনি তাকে একটা ইনস্ট্রুমেন্ট দিলেন, আবার এমন কন্ডিশন দিলেন যে এই কন্ডিশনাল যদি প্রমিস হয় সেটাকে বা আন্ডারটেকিংস হয় তাহলে সেটাকে কি বলা যাবে না? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট
বলা যাবে না। বলা যাবে না। ওকে, এটা হলো ইন জেনারেল কথা, এটুকু মনে রাখবো আমরা। তাহলে আমরা প্রভিজনারি নোটটা মোটামুটি একটু বুঝতে পেরেছি সামান্য হলেও নাকি? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এবার আসেন বিল অফ এক্সচেঞ্জ কি? বিল অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ এটার কখন প্রয়োজন হয়? আমরা মনে করেন আপনার যদি কোনো কিছু, আপনি একটা কোম্পানিতে আছেন, আপনার কোনো র মেটেরিয়ালস কিনতে হবে, আপনি কার কাছ থেকে কিনবেন? সাপ্লাই। সাপ্লায়ারের কাছ থেকে, রাইট? স্বাভাবিক। তো সাপ্লায়ার কাছ থেকে কিনলে তার বিনিময়ে সাপ্লায়ার আপনাকে কি দিবে? র মেটেরিয়ালস দিবে, আপনি তাকে কি দিবেন? ক্যাশ বা বিল অফ এক্সচেঞ্জ। পেমেন্ট দিবেন। পেমেন্ট দিবেন, তাই তো? জি স্যার। টাকা দিবেন। তাহলে সাপ্লায়ার আপনাকে দিচ্ছে র মেটেরিয়ালস, আপনি তাকে দিচ্ছেন টাকা। তাহলে সাপ্লায়ার আপনাকে যেটা র মেটেরিয়ালস দিচ্ছে, এটা আপনার জন্য কনসিডারেশন। জি। আর তার বিনিময়ে আপনি সাপ্লায়ারকে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। সেটা হচ্ছে কি? সাপ্লায়ারের কনসিডারেশন। তো সাপ্লায়ার আপনার কাছ থেকে টাকা পাচ্ছে, এই টাকাটা হচ্ছে সাপ্লায়ারের জন্য কনসিডারেশন। আপনি র মেটেরিয়ালস পাচ্ছেন, আপনার জন্য হচ্ছে সেটা কি? কনসিডারেশন। কনসিডারেশন। আপনাদেরকে কি কন্ট্রাক্ট একটা ক্লাস শুরু হয়েছে না হয়নি মির্জা স্যারের? জি স্যার, শুরু হয়েছে স্যার। তো সেখানে কি কনসিডারেশনের কথা বলা ছিল? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি কনসিডারেশন নিয়ে আর বেশি আলাপ না করি, রাইট? ওকে, ওকে স্যার। তাহলে আমরা এখানে দেখলাম কি সাপ্লায়ার আর কাস্টমারের সাথে রিলেশন, রাইট? দুইজন। তাহলে বিল অফ এক্সচেঞ্জ আসছে কেন? কাস্টমারের যদি আমি পেমেন্ট করি, হয় টাকা দিব নাহলে একটা চেক দিব, নাকি? টাকা দিব অথবা কি একটা চেক দিব। তাহলে বিল অফ এক্সচেঞ্জটা কি? বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে যে আমি যদি টাকা না দেই বা চেক না দেই, তাহলে তাকে আমি কি দিব? একটা ডকুমেন্ট দিব, যে ডকুমেন্টের মধ্যে বলবো যে তুমি আমাকে এই সাপ্লাইটা এইভাবে দিচ্ছ এবং এটার পেমেন্টটা এক্স ওয়াই জেড ব্যাংকের অমুক ব্রাঞ্চ তোমাকে পেমেন্টটা করবে। বুঝতে পারছি স্যার? জি তাহলে আমি স্যার। পেমেন্টটা করছি না, পেমেন্টটা কে করবে? থার্ড পার্টি করবে। তাহলে এখানে দেখেন, তাহলে আরেকটা পার্টি ইনভলভ হয়ে গেল না? জি স্যার। হলো কিনা? জি স্যার। তাহলে আমরা প্রভিজনারি নোটে কয়টা পার্টি দেখেছিলাম? দুইটা। দুইটা স্যার। কিন্তু বিল অফ এক্সচেঞ্জে কয়টা পার্টি হয়ে গেল? তিনটা। তিনটা। প্রভিজনারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য আছে? জি জি স্যার। স্যার, আছে স্যার। ওকে। আর প্রমিজারি নোটে যিনি প্রমিস করছেন, সে ছাড়া ওই প্রমিসটা ইয়ে করার কি বলে আপনার পারফর্ম করার জন্য অন্য কোনো ব্যক্তি এখানে কি আছে? না না না। নাই। কিন্তু বিল অফ এক্সচেঞ্জে কি হয়? বিল অফ এক্সচেঞ্জে স্যার করতে পারে। কোম্পানি বলছে যে এই সাপ্লায়ার এগেনস্টে অমুক ব্যাংক, সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ তোমাকে পেমেন্টটা করবে, এটা আপনি বলে দিচ্ছেন। ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাংক ইনভলভ হয়ে গেছে। সাপ্লায়ার, কাস্টমার এবং ব্যাংক, কয়টা পার্টি হয়ে গেল? তিনটা। তিনটা। ওকে, এই যে একটা ডকুমেন্ট রেডি করে সাইন করে দিচ্ছেন, তো কে দিচ্ছে? এখানে কাস্টমার দিচ্ছে না ডকুমেন্টটা? জি জি, যে কাস্টমার ডকুমেন্টটা দিতেছে। দিচ্ছে। যিনি ডকুমেন্টটা রেডি করে সাইন করে দিচ্ছেন ওনাকে বলে ড্রয়ার। কি বলে? DRAWER, ড্রয়ার বলে। ওকে, মানে যিনি ডকুমেন্টটা তৈরি করেন, প্রিপেয়ার করেন, বা যার পক্ষ থেকে ডকুমেন্টটা, যিনি এই ডকুমেন্টটা ইনিশিয়েট করেন, সাইন করেন, তাকে কি বলে? ড্রয়ার বলে। এটা মনে রাখতে হবে। তাহলে এই পেমেন্টটা কে পাবে? সাপ্লায়ার। সাপ্লায়ার পাবে স্যার। সাপ্লায়ারকে বলে কি বলবে? পেই। Sorry, সাপ্লায়ারকে কি বলে? এই। পেই। সাপ্লায়ারকে কি বলে? পেই। যে টাকা পাবে তাকে বলে পেই। ওকে, আর যে টাকা দিবে, বা ওই যেমন আপনি একটা যদি চেক ইস্যু করেন, তাহলে আপনি চেকটা ইস্যু করছেন, আপনি আপনি হচ্ছেন ড্রয়ার। আর যার নামে চেকটা দিয়েছেন সে হচ্ছে পেই। আর যিনি পেমেন্টটা করবেন, ওই ব্যাংকের চেক দিয়েছেন, তাহলে ব্যাংক পেমেন্টটা করবে। ব্যাংক জি হচ্ছে স্যার। কি? ড্রয়। ব্যাংক কি? ড্রয়। এখানে তিনটা শব্দ, ড্রয়ার, পেই, ড্রয়। ড্রয়ার হচ্ছে যিনি চেকটা ইস্যু করছেন বা বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করছেন, তিনি হচ্ছেন কি? ড্রয়ার। ওকে, এই তিনটা একটু আরেকবার বলবেন স্যার? সেটাই তো বলছি, একটা একটা করে তো বলছি। ড্রয়ার মানে হচ্ছে যিনি চেকটা বা বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করবেন। এটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে। নাম্বার টু, তাহলে এই যে চেকটা আপনি কাউকে তো দিচ্ছেন নাকি, বা বিল অফ এক্সচেঞ্জটা তো কাউকে দিচ্ছেন? সাপ্লায়ারকে দিচ্ছেন। জি জি। যাকে দিচ্ছেন, যে পেমেন্টটা পাবে, তাকে বলবে পেই। তাকে কি বলবে? এই PAYEE, PAYEE। ডবল ই।
তাহলে এই দুইটা বুঝতে পেরেছেন, একজন দিচ্ছে একজন পাচ্ছে, যে পাচ্ছে সে হচ্ছে পেই, যে দিচ্ছে সে হচ্ছে ড্রয়ার। ওকে। জি স্যার। আর এই মাঝখানে যে সোনালী ব্যাংক ঢুকে গেল, সোনালী ব্যাংক হচ্ছে ড্রয়ি। বুঝতে পারছি কিনা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এখন যদি আমরা একটা চেকের কথা বলি, কিসের কথা বলি? চেক। চেকের কথা বলি। আমি মনে করেন ডাচ বাংলা ব্যাংকের একটা চেক মিস্টার এক্সের নামে দিয়েছি। তাহলে আমি চেকটা দিয়েছি, আমি এমনি যেমন হচ্ছে ড্রয়ার, মিস্টার এক্স কে দিয়েছি, মিস্টার এক্স হচ্ছে পেই, ডাচ বাংলা ব্যাংক পেমেন্ট করবে, ডাচ বাংলা ব্যাংক হচ্ছে কি? রয়। ড্রয়ি। বুঝতে কি অনেক কঠিন হচ্ছে না? ঠিক আছে। না না স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। তাহলে এই শব্দগুলো বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে দেখেন, এই যে এখন আমরা প্রথম লাইনে আছি, এর মধ্যে আমরা কতগুলা টার্মিনোলজি শিখলাম। দেন এবার আসেন, তাহলে আমরা বুঝলাম যে বিল অফ এক্সচেঞ্জ এমন একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট যেখানে তিনটা পার্টি থাকে। কটা পার্টি থাকে? কমপক্ষে তিনটা। কমপক্ষে তিনটা পার্টি, কমপক্ষে তিনটা পার্টি। আর প্রভিজনারি নোটে দুইটা। ম্যাক্সিমাম মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম মিনিমাম দুইটা সব মিলিয়ে দুইটা, রাইট? ওকে। এখন বলেন তো, প্রমিসারি নোটে যিনি প্রমিস করছেন সব লাইবিলিটি ওনারই তো, নাকি অন্য কেউ পেমেন্ট করবে? না না, যিনি না স্যার, প্রমিস করছেন প্রমিসরি। উনি। তাইলে আমি কি এটা বলতে পারি যে প্রমিসারি নোটে প্রমিসর হচ্ছে প্রাইমারি লাইবিলিটি তার? জি স্যার, বলতে জি পারি। স্যার। জি স্যার, বলতে বলতে পারি। পারি কিনা? আচ্ছা, জি এবার স্যার। আসে বিল অফ এক্সচেঞ্জে যদি আসি, আমি কি করেছি? রয়া। আমি ইস্যু রয়া। করছে স্যার। আমি ইস্যু করেছি। দেন মাঝখানে আবার ড্রই আছে, ব্যাংক আছে, টাকাটা পাবে পেই, রাইট? তাহলে এখানে টাকাটা পেমেন্ট করার জন্য কে কে লায়বল? পেই তো পাবে টাকা, ড্রয়ার আর হচ্ছে গিয়ে ড্রয়। ড্রয়িং ড্রই, লায়াবল স্যার। ড্রয়ার আর ড্রই লায়বল, রাইট? এখন স্যার। এই জি স্যার। দুজনের মধ্যে, এই দুজনের মধ্যে প্রাইমারি লাইবিলিটি কার আর সেকেন্ডারি লাইবিলিটি কার, মানে প্রথম লাইবিলিটি কার, সেকেন্ড লাইবিলিটি কার, বলেন তো? প্রথম লাইবিলিটি তো স্যার ড্রয়ারের না? একটু একটু বুঝাই ড্রয়। বলি। মনে ড্রয় করেন আপনাকে ড্রয়। চেকটা দিলাম, আপনি চেকটা নিয়ে কোথায় গেলেন? ব্যাংকে গেলেন। তাহলে প্রথম রিলেশন কার থেকে শুরু হয়? ড্রয় ড্রয়। ড্রই। তাহলে ওইখানে ড্রই হচ্ছে কি তার প্রাইমারি লাইবিলিটি? প্রায়। প্রাইমারি। প্রাইমারি। এখন ড্রয় যদি কোনো কারণে চেকের পেমেন্টটা না করে, আপনি এসে আবার আমাকে ধরবেন না? জি স্যার, জি সেকেন্ডারি। স্যার। জি স্যার। তাহলে আপনাকে আমি চেকটা দিলাম, আপনি প্রথম আমার কাছে পেমেন্টের জন্য আসবেন না ব্যাংকে যাবেন? ব্যাংকে। ব্যাংকে যাবো আগে। তাহলে লাইবিলিটির প্রথমে কার আসতেছে? ব্যাংকে। ড্রয়। ব্যাংকে। তাহলে প্রাইমারি লাইবিলিটি কার? ড্রয়। ড্রই। আর সেকেন্ডারি লাইবিলিটি কার? ড্রয়ার। 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 এই যে এগুলো বলতেছি, এটা দিয়ে কিন্তু আপনার মোটামুটি 7-8 পেজের পড়াশোনা শেষ। বুঝতে পারছি? জি স্যার। জি এই স্যার। কতক্ষণ লাগলো? 15 মিনিটে আপনার 7-8 পৃষ্ঠা পড়া শেষ। কিন্তু যদি আপনার ওইভাবে আমি আপনাদের ম্যানুয়াল ধরে পড়াতাম, তাহলে কি হতো? সময় বেশি সময় লাগতো স্যার। লাগতো। আজকে আমরা এই টার্মিনোলজি শিখবো, এরপর আমরা আবার চলে যাব আমাদের ফর্মাল যে পড়াশোনা, আমাদের ম্যানুয়াল ধরে ওটা পরীক্ষার জন্য পড়বো। কিন্তু এটা হচ্ছে আজীবনের জন্য, এটা আপনার মাথায় গেঁথে দিচ্ছি যাতে আপনি বইপত্র মুখস্থ করার প্রয়োজন না হয়। ওকে, স্যার। ক্লিয়ার স্যার? জি স্যার। তাহলে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রেও পার্টি কমপক্ষে তিনটা, চেকের ক্ষেত্রেও পার্টি কমপক্ষে কয়টা? তিনটা স্যার। তিনটা। তাহলে কি স্যার সর্বোচ্চ থাকতে পারে আপনি যে হ্যাঁ, কমপক্ষে থাকতে বললেন? পারে। আস্তে আস্তে জটিলতা যাব। আপনাকে যদি প্রথমে আমি ওই বাচ্চাদেরকে প্রথমে কি করে লিকুইড খাবার দেয়, তাই না? জি স্যার। পরে সেমি লিকুইড দেয়, তারপরে কি হার্ডে যায় না? আপনাকে যদি আমি শুরুতেই হার্ড খাবার দিয়ে দেই, তাহলে তো আপনি তো আপনার কি এটা হারাই ফেলবেন। এই যে এখন আপনি এগুলো শিখেছেন, এখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে না? জি স্যার। এখন আমি আবার বাকিগুলো বলবো, আপনার সহজে আপনি ম্যাচ করতে পারবেন। ওকে, এবার আসেন, আমরা ছিলাম হচ্ছে চেকে এতে। আচ্ছা, তো এর মধ্যে আর কি পার্টি হইতে পারে মাঝখানে? এখন মনে করেন আমি আপনাকে একটা চেক দিলাম, এই চেক থেকে বা একটা ডকুমেন্ট দিলাম, এই ডকুমেন্ট একজনের হাত থেকে, আর যেহেতু এটা নেগোশিয়েবল, তাহলে একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাত, এরকম মুভ করবে না? জি স্যার। জি স্যার। তো যদি মুভ করে, তাহলে সেখানে কি পার্টি ওই তিনটাই মিনিমাম থাকবে না? এটা বাড়তে পারে। বাড়তে পারে। বাড়তেছে আস্তে আস্তে, প্রত্যেকবার হ্যান্ড ওভার এখন হওয়ার আপনাকে সাথে সাথে একটা বাড়তেছে। আপনাকে একটা একটা সহজ একটা এক্সাম্পল দেই। সেটা হলো এরকম, আপনি মনে করেন আরঙ্গের গিফট ভাউচার কিনেছেন, কি করেছেন? গিফট ভাউচার। ভাউচার। গিফট ভাউচার কিনেছেন। এই গিফট ভাউচার কিনে আপনি আপনার ছোট ভাইকে দিয়েছেন। 10,000 টাকার গিফট ভাউচার কিনে ছোট ভাইকে দিয়েছেন যে আড়ং থেকে যা খুশি তুমি কিনে নিও, ঠিক আছে? ভালো খবর। ছোট ভাই কি করলো? সে বলে যে আমার তো সবকিছু আছে, ঠিক আছে, আমি এটা ছোট বোনকে দিব। কাকে দিব? ছোট বোনকে ছোট দিব। বোন। এই আড়ঙ্গের ভাউচারটা সে কাকে দিয়ে দিল?
ছোট বোনকে দিল। তাহলে প্রথমে আপনি দিলেন আপনার ছোট ভাইকে, আর এখানে আপনি হচ্ছেন কি ড্রয়ার, রাইট? আর পেই Yes. কে? আরং। পেই হচ্ছে কে? আরং, নাকি ড্রয় আরং? কোনটা আরং? আরং কি হবে? পেই হচ্ছে পেই ড্রয়িং হচ্ছে ড্রয়িং। ছোট ভাই, পেই আর ড্রয়িং পেই হচ্ছে হচ্ছে ছোট আরো ভাই, পেই কে? ছোট ভাই। আর ড্রয় কে? আরো আরং। কারণ আলটিমেটলি এই আহ, এই ভাউচারের এগেনস্টে আপনাকে মালামাল দিবে কে? প্রোডাক্ট দিবে কে? আরো আরং দিবে। তাহলে আরং হচ্ছে এখানে ড্রয়, আপনার ছোট ভাই হচ্ছে কি? পেই, পেই আপনি হচ্ছেন ড্রয়ার, রাইট? ড্রয়ার। এবার আসেন, স্যার ছোট ভাই যে ছোট বোনকে দিল। এই তো এবার বলতেছি, এখান থেকে ছোট বোন এখানে শেষ না। সে বলে যে আমার তো সব আছে, আমার খুব ক্লোজ বান্ধবী আছে, আমি তাকে দিব বা মাকে দিব, ঘুরে ঘুরে ঘুরতেছে। তা আলটিমেটলি ওই তার বান্ধবী আবার নিয়ে দিল কি তার বাবাকে। এভাবে ঘুরতে ঘুরতে আলটিমেটলি মিস্টার সলিমুদ্দিনের কাছে গেল, সলিমুদ্দিন আরঙ্গে গেল। তাহলে আপনার কি এই পার্টি কি বাড়তে পারে না? তিনজনেই সীমাবদ্ধ থাকতে পারে? জি স্যার, বাড়তে হ্যাঁ পারে। বাড়তেছে, বাড়তে পারে স্যার। তাহলে এই এক্সাম্পলটা কি সহজ না মনে রাখার জন্য? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আরেকটা যারা এক্সাম্পল যারা যারা পাইতেছে স্যার তারা কি তাইলে স্যার? বলবো, আস্তে আস্তে বলবো, ওয়েট করেন। তারা এখানে মাঝখানে কিছুই না, তারা মাঝখানে হচ্ছে বিয়ারার কি, ওই ডকুমেন্টটা তার হাতে, সে বিয়ারার হোল্ডার। আপনার হাতে যদি একটা ফুটবল ধরাই দেয়, ওই ফুটবলটা কার হাতে আছে? আপনার হাতে। তাহলে আপনি হচ্ছেন গিয়ে ওই ফুটবলের হোল্ডার। আমরা বাসায় লাইট লাগাই না স্যার? লাগাই কিনা? স্যার জি স্যার। তো বাসায় লাইটটা কিসের মধ্যে লাগাই? হোল্ডারের হোল্ডারে। মধ্যে লাগাই না? তাহলে ওই আপনাকে ডকুমেন্টটা দিল, ডকুমেন্টটা আপনার হাতে, তাহলে আপনি হচ্ছেন হোল্ডার। আপনি কি হোল্ডার? হোল্ডার। আপনি একটা মিস্টার সলিমুদ্দিনকে দিলেন, সে হোল্ডার। সলিমুদ্দিন কলিমুদ্দিনকে দিল, সেও হোল্ডার। তাহলে এক হোল্ডার থেকে আরেক হোল্ডার, এক হোল্ডার থেকে আরেক হোল্ডার, এইভাবে কি হবে? মুভ করবে। হ্যাঁ, ওইখানে যদি মনে করেন এই মুভ করতে 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 এই ডকুমেন্টটা লাস্ট যখন মনে করেন এমন যদি হয় যে একটা চেক সাইন করে দিয়ে দিয়েছে, কি করে দিয়েছে? সাইন করে দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে কারো নাম লেখে নাই। কারো কি করে নাই? নাম লেখে নাই এবং নাম ক্রস নাই করে নাই। স্যার। নাম লেখে নাই এবং ক্রস করে নাই। করেন। এটা মনে করেন এই জিনিসটা এই আপনার ব্যবসার ক্ষেত্রে মার্কেটে খুব প্রচলন আছে। কি করে? মিস্টার এক্স ওয়াই থেকে মাল কিনে, ওয়াই জেড থেকে মাল কিনে, কি করে? ওই চেক দিয়ে দেয়, নাম ছাড়া চেকটা দিয়ে দেয়। আপনি আমাকে দিছেন, আমি আরেকজন থেকে মাল কিনবো, আমি তাকে ওই চেকটা দিয়ে মাল নিয়ে নিছি, কারণ আপনি চেক দিছেন 2 মাস পরের ডেটে, আমার এতদিন ওয়েট করার সময় নাই। আমি কি করলাম যে ভাই তুমি আমার কমায় টাকা দাও, অসুবিধা নাই, তুমি এই চেক নিয়ে যাও, আমার মাল দিয়ে দাও, ঠিক আছে? এইভাবে এটা মার্কেটে ঘুরতে থাকে। ফাইনালি যখন ওই চেকটার মধ্যে কি করে নাম লেখে ক্রস করে দেয়, তখন কি হয়ে যায়? তখন কি আর ফার্দার নেগোশিয়েট করার সুযোগ আছে? নাই। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত ফাইনালি এন্ডোর্স না হবে, ফাইনালি যখন আপনি এটাকে অ্যাকাউন্ট এই ক্রস করে দিলেন, নাম লিখে এগ্রিমেন্টের দিলেন, মধ্যে পড়ে। তখন এটা আপনি হলেন কি এন্ডোর্সার। আপনি কি হয়ে গেলেন? এন্ডোর্সার। এখন মনে করেন আপনি ব্যাংকের ওই যে বিল অফ এক্সচেঞ্জ পাঠাইলেন, আপনি বলছেন যে সোনালী ব্যাংক টাকাটা দিবে। সোনালী ব্যাংক আপনাকে টাকা দেওয়ার জন্য কি দায়বদ্ধ? আপনি চেক হইলে না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সে টাকাটা দিবে। কিন্তু বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আপনি ইস্যু করছেন, আপনি বলে লিখে দিয়েছেন যে সোনালী ব্যাংক এটা পেমেন্ট করবে। সোনালী ব্যাংক আপনি লিখে দিয়েছেন, আর সোনালী ব্যাংকে গেলেই টাকাটা দিয়ে দিবে সে? তা তো না, রাইট? এটা কি চেকের ক্ষেত্রে বলতেছেন? চেকের ক্ষেত্রে বলতেছি না তো স্যার, আমি তো চেকে হইলে বলছি টাকা থাকলে দিবে। বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলতেছি আমার সাথে থাকতে হবে, হঠাৎ করে ঘুম থেকে উঠলে তো বিপদ হয়ে যাবে। তো বিল অফ এক্সচেঞ্জে আমি লিখে দিচ্ছি যে কি পেমেন্টটা কে করবে? সোনালী ব্যাংক সোনালী ব্যাংক করবে। করবে। সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ করবে। তো মতিঝিল ব্রাঞ্চে বিল অফ এক্সচেঞ্জটা নিয়ে গেল, তো সোনালী ব্যাংকে নিয়ে গেলেই মতিঝিল ব্রাঞ্চ ওই টাকাটা দিয়ে দিবে? না স্যার, না। ডিসকাউন্টিং করে টাকাটা এটা দিতে পারে স্যার। নির্ভর করবে সোনালী ব্যাংক ওই বিল অফ এক্সচেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, কি অ্যাকসেপ্ট করছে কিনা। যদি অ্যাকসেপ্ট করে, সিল দিয়ে দেয় অ্যাকসেপ্টেড, তাহলে তখন গিয়ে তার লাইবিলিটি ক্রিয়েট হয়। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। তাহলে বিল অফ এক্সচেঞ্জ আমি একটা ইস্যু করলাম, তাহলে আমি সোনালী ব্যাংকের নামটা কেন লিখছি? লিখছি এই কারণে যে আমি সোনালী ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং সোনালী ব্যাংকের সাথে আমি একটা আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছি যে ভাই আমি এরকম আমার সাপ্লায়ারকে একটা বিল অফ এক্সচেঞ্জ দিব, তোমার এখান থেকে এটা 2 কোটি টাকার মধ্যেই হবে, তুমি এই বিল অফ এক্সচেঞ্জটা কি করবা? অনার করবা, রাইট? সে একটা আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং সে কি আপনার জন্য ফ্রি অফ কস্ট এটা করবে? করবে না। না স্যার। ওই ওই যে সে এটা অ্যাকসেপ্ট করবে, আপনার পেমেন্টটা করবে, সেটার জন্য আপনি কি তার কাছে টাকা দিয়ে রাখছেন যে ভাই অমুক আসলে টাকাটা দিয়েন?
তা তো না। টাকাটা কার পকেট থেকে দিচ্ছে? ব্যাংক নিজের পকেট থেকে দিচ্ছে। তাহলে দিলে কি হবে? লোন ক্রিয়েট হবে না? জি স্যার। লোন ক্রিয়েট হইতে লোনের পারমিশন লাগবে না? স্যাংশন লাগবে না? জি স্যার। কারণে আপনি আগে ব্যাংকের সাথে কথা বলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন যে ব্যাংকে এরকম বিল অফ এক্সচেঞ্জ গেলে তারা এত টাকা পর্যন্ত লিমিটের মধ্যে তারা কি করবে, আপনার কাজটা অ্যাকসেপ্ট করে দিবে, পেমেন্টটা করবে। তাহলে একটা লোন ক্রিয়েট হবে, পরবর্তীতে আপনি তার লোনটা পরিশোধ করে দিবেন। এবং লোন ক্রিয়েট করলে ব্যাংকের লস না লাভ? লাভ স্যার, ইন্টারেস্ট পাবে। লাভ। কি বুঝতে পারতেছি কিনা? আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তাহলে এখন দেখেন, তাহলে বিল অফ এক্সচেঞ্জটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আপনি মনে করেন যখন বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করেছেন, তখন সোনালী ব্যাংকের সাথে আপনার সম্পর্ক খুব ভালো। কিন্তু সোনালী ব্যাংক কয়দিন পরে জানতে পারলো যে আপনি তো দেউলিয়া হওয়ার পথে, কোথায়, ব্যাংকরাপ্ট হয়ে যাবেন, ইনসলভেন্ট হয়ে যাবেন। আপনার এত এত লায়াবিলিটি, এটা পরিশোধ করার মতো আপনার অবস্থা নাই। অথবা সোনালী ব্যাংকের বিভিন্ন লোনের আপনি ইনস্টলমেন্ট ঠিক মতো দিচ্ছেন না, আপনি ডিফল্টার হয়ে গেছেন। সোনালী ব্যাংক কি তখন আপনার বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ স্যার, করবে না। করবে না। দ্যাট মিনস হচ্ছে প্রমিজারি নোটের ক্ষেত্রে এটার ফার্দার কারো দ্বারা অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন নাই। কিন্তু বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কি লাগবে? অ্যাকসেপ্টেন্স দরকার। অ্যাকসেপ্টেন্স লাগবে। আর অ্যাকসেপ্টেন্স মনে করেন তার কাছে প্লেস করলেন, সে যদি আবার এটা ব্যাংক যদি এটাকে অ্যাকসেপ্টেড সিল দিয়ে সাইন করে দেয়, তাহলে ব্যাংক তাহলে কি করলো, আপনার এই বিল অফ এক্সচেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো, এবং সে এটার পেমেন্ট যে করবে সেটার একটা কি লায়াবিলিটি তার ক্রিয়েট হইলো। যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্টেড না লিখছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকের লায়াবিলিটি ক্রিয়েট হয় নাই। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। যখনই সে অ্যাকসেপ্টেড সিলটা দিয়ে দিল, তখন তার লায়াবিলিটি ক্রিয়েট হইলো। লায়াবিলিটি ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু সে চাইলে পেমেন্ট করতে পারে, নাও পেমেন্ট করতে পারে। ঠিক আছে? মানে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেড সিল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এটার পেমেন্ট হওয়ার কোনো কি 0%ও এসুরেন্স আছে নাই। কিন্তু যখন সে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, এটা সে পেমেন্ট করবে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু পেমেন্ট না করলে কিছু করার নাই। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি তার একটা অপশন আছে, কি আছে, বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ড্রয়ের একটা অপশন আছে, যে সে চাইলে পেমেন্ট নাও করতে পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। জি কিন্তু চেকের ক্ষেত্রে আপনি একটা আপনার ছোট ভাইকে চেক দিলেন, 2 লাখ টাকা চেক ব্যাংকে গেল, আপনার ব্যাংকে 2 কোটি টাকা ব্যালেন্স আছে। সোনালী ওই ব্যাংক কি আপনার ওই 2 লাখ টাকা পেমেন্টটা না করার কোনো অপশন তার কাছে আছে, যে আপনি সে চাইলে 2 লাখ টাকা পেমেন্ট করবে, নাহলে করবে না, এরকম? না স্যার, নাই, করতেই হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে চেকের ক্ষেত্রে ওই পেমেন্ট করব বা করব না, ড্রয়ের এরকম কোনো অপশন নাই। রাইট? জি স্যার। যদি যদি চেকের সিগনেচার ঠিক থাকে, চেকের যে ডেট সেই ডেটের মেচুর ডেটের যায়, তার আগে না যায়। মনে চেক ডেট হলো 20 তারিখ এপ্রিলের, কিন্তু সে 15 তারিখে চলে গেলে কি ব্যাংক পেমেন্টটা করবে? করবে না না তো। স্যার, করবে না। পেমেন্ট ডেট আসে নাই, তার মানে মেচুর ডেট আসতে হবে, চেকের সিগনেচার ঠিক থাকতে হবে, ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে কি ব্যাংক টাকা পেমেন্ট করবে? না স্যার। না স্যার। করবে না। তাহলে আপনার দিক থেকে সবকিছু ঠিক থাকলে ব্যাংক পেমেন্ট করবে, তাহলে তার দিক থেকে কোনো কিছু সমস্যা নাই। তার দিক থেকে আপনার দিক থেকে সব ঠিক থাকলে সে পেমেন্ট করতে বাধ্য। তার এখানে কোনো অপশন নাই যে না আমি আজকে মন চাইছে মঙ্গলবার, আমি মঙ্গলবার পেমেন্ট করবো না। তার কি ওই অপশন আছে? নাই। না স্যার। কিন্তু এটা যদি বিল অফ এক্সচেঞ্জ হয়, তাহলে তার অপশন আছে, সে চাইলে এটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, চাইলে এটা পেমেন্ট করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, এখন যদি সেটা পরের ইস্যু যে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করলেন, তারপরে সে আপনার এটা অ্যাকসেপ্ট করলো না, হ্যাঁ, আপনি তার সাথে তখন এটা নিয়ে তার সাথে কি করবেন? আপনি তার সাথে এটা সমাধান করবেন যে তোমার সাথে আমার এটা অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপর তুমি এটা করলা, আমার ক্লায়েন্টের সাথে আমাদের কি ইমেজ সংকট হয়েছে, এটার জন্য আমি তোমার এগেইনস্টে মামলা করবো। আপনি তার এগেইনস্টে মামলা করতে পারবেন, কিন্তু তার ওই রাইট আছে, আপনি চাইলে সে পেমেন্ট নাও করতে পারে। বুঝতে পারছি স্যার? জি স্যার। কিন্তু যাকে আপনি বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছেন, সে যায় আবার ওই যেহেতু বিল অফ এক্সচেঞ্জ সে অ্যাকসেপ্ট করে নাই, তাহলে তার এগেইনস্টে পেমেন্ট না করলো, তার এগেইনস্টে কি করতে পারবে না? আইনানুগ ব্যবস্থা মামলা করা যাবে না। নিতে পারবে না। তাহলে সে যেহেতু পেমেন্ট করে নাই, তাহলে এখন কার কাছে যাবে পেমেন্টের জন্য? ড্রয়ারের কাছে স্যার। ড্রয়ারের কাছে যাবে। তাহলে এই সিকোয়েন্স গুলো কি বোঝা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে। তাহলে যার কাছে ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকে তাকে আমরা হোল্ডার বলি। কি বলি? হোল্ডার। হোল্ডার অথবা বিআরআর, হোল্ডার অথবা বেয়ারার। বিআরআর। তবে হোল্ডার আর বিআরআর মধ্যে একটা তফাৎ আছে, কি আছে, একটা পার্থক্য আছে। হোল্ডার যে, তাকে আমরা ধরে নেই যে সে কি ইন ডিউ কোর্স সঠিক নিয়ম মেনে সেটার হোল্ডার হয়েছে। হোল্ডার যদি হয়, তাহলে সে কি করতে পারবে?
ওই ইনস্ট্রুমেন্টটা পেমেন্টের জন্য সে আইনগত ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যদি সে বিয়ারার হয়, ওই হোল্ডারের মতো তার ওই রাইট না থাকে, তাহলে ইনডিউ করছে যদি কেউ হোল্ডার না হয়, তাহলে সেটার পেমেন্টটা জন্য সে কি করতে পারবে না, মামলা করতে পারবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। আর যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পেমেন্টটা করার ক্ষেত্রে আপনি যদি আইনগত ব্যবস্থা আপনার নেওয়ার রাইট না থাকে, মামলা করার রাইট না থাকে, তাহলে সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। ওকে, জি স্যার। এই একটা। আর একটা মেজর জিনিস হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা ওয়ান অ্যান্ড অনলি ফর দা কি পেমেন্ট অফ মানি, মানে টাকা ছাড়া অন্য বাড়ি গাড়ি এগুলার জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট প্রভিজনারি নোট চেক হয় না, রাইট? শুধুমাত্র কিসের জন্য হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট? টাকার জন্য। টাকার পেমেন্টের জন্য, মানি মানি। ওকে, শুধুমাত্র এই যে দেখেন, সাম অফ মানি অনলি, এই যে অনলি টু দ্য অর্ডার অফ এ সার্টেন পারসন অর টু দ্য বিয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তার মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র টাকা পেমেন্টের ক্ষেত্রেই হবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে বা গুডস এর ক্ষেত্রে হবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এই যে দেখেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা এখানে বিল অফ এক্সচেঞ্জ শিখেছি। দেখেন কি বলেছে, A bill of exchange is an instrument in writing containing an unconditional order. আমরা তো বলেছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আনকন্ডিশনাল হইতে হবে। আর এখানে অর্ডার, কেন অর্ডার বলছি, কারণ ওই যে বলে দিয়েছে যে সোনালী ব্যাংক পেমেন্টটা করবে, তাহলে কাকে অর্ডার করছে? সোনালী ব্যাংকে অর্ডার করছে না? তাহলে এটা আনকন্ডিশনাল অর্ডার সাইন বাই দ্য মেকার। মেকার কে? আপনি। ড্রয়ার, ড্রয়ার আর মেকার সেম শব্দ, ড্রয়ার আর মেকার কি সেম। সেম। ডিরেক্টিং এ সার্টেন পারসন, তাহলে কাকে ডিরেক্ট করছি আমি? ড্রয়ার কাকে ডিরেক্ট করে পেমেন্ট করার জন্য, নির্দেশ দেয় কাকে? ব্যাংককে। ব্যাংককে। ও সরি, ড্রয়কে। পেইকে। ড্রয়কে এস লাগাইলে হবে না। পরিশোধ করার জন্য কাকে আপনি আদেশ করছেন যে এই টাকাটা পরিশোধ করো, কাকে বলছেন? ব্যাংককে স্যার, ব্যাংক। ড্রই। ব্যাংক বলবো না, আমরা ড্রই বলবো। কি বলবো? ওকে স্যার, ড্রই বলবো। ড্রই। ড্রই বিভিন্ন রকম হইতে পারে, তার মধ্যে ব্যাংকও একটা ড্রই, রাইট? জি স্যার। তাহলে আমরা ড্রই বলবো না ব্যাংক বলবো? ড্রই ড্রই বলবো। বলবো। চেকের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? চেকের ক্ষেত্রে চেক। এই ব্যাংক, একমাত্র ব্যাংকই হচ্ছে কি ড্রই। ব্যাংক ছাড়া কি অন্য কেউ চেকে ড্রই হতে পারে? পারে না। তাহলে পরীক্ষা আসলে এগুলো আনসার করতে পারবো? জি স্যার। ওকে, যদি পরীক্ষা আসে চেক, চেকের ক্ষেত্রে একমাত্র ড্রয়কে এবিসিডি দিয়ে দিল, আমরা কি আনসার লিখবো? ব্যাংক। ব্যাংক। ওকে, দেন তাহলে দেখেন বাকি সব কিন্তু ফিউচার টাইম, সার্টেন মানি, টু অর্ডার, টু কি বিয়ারার, বাকি সব সেম। তাহলে দেখেন এই প্রমিসারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে কোন জায়গাটা তফাৎ? তফাৎ হইলো প্রমিসারি নোটের মধ্যে কি নাই? ড্রই নাই, রাইট? কিন্তু এখানে এই যে ডিরেক্টিং এ পারসন, এখানে কি ডিরেক্টিং এ পারসন কোনো কিছু বলা আছে এখানে? নাই। না এখানে বলছে যে একজন ব্যক্তি এইটা প্রভিজনারি নোট তৈরি করবে, সাইন করবে, এবং যাকে দিবে ওই ব্যক্তি বা নির্দিষ্ট পার্সনকে সে পেমেন্টটা করার জন্য বাধ্য থাকবে। আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলছে কি, এটা আনকন্ডিশনাল, তো উপরে আছে এখানে আছে। পার্থক্যটা হচ্ছে এটা ডিরেক্টিং এ পার্সন, তাহলে এখানে আরেকটা তৃতীয় ব্যক্তি আছে যাকে সে নির্দেশ করছে। ড্রয়ের এখানে কি জন্ম হচ্ছে, রাইট? আগেটাতে ছিল কি ড্রয়ার আর পেই, নাকি যদি সিম্পলি চিন্তা করি, সেম প্যারালাল চিন্তা করি। আর এখানে হচ্ছে ড্রয়ার, ড্রই, পেই, এবং সেটা কি এই পেই ড্রয়টা যে কেউ হতে পারে। এখন যদি বলে যে না, এই বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে লিখে দিল যে এটার পেমেন্টটা চিটাগাংয়ের সলিমউদ্দিন এন্ড কোং আপনার এই পেমেন্টটা করবে, তাহলে এখানে ড্রয় কে, ব্যাংক না সলিমউদ্দিন কোং? যাকে সলিমউদ্দিন কোং যাকে নির্দেশ করা হলো যে পেমেন্টটা করবে, সে হচ্ছে ড্রয়। ওকে, এরপর আসেন তাহলে চেকের ক্ষেত্রে। দেখেন চেকের আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে মোটামুটি রিলেশনটা সেম, শুধুমাত্র পার্থক্য হইলো বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ড্রই অনেকেই হইতে পারে, কিন্তু চেকের ক্ষেত্রে ড্রই কে ওয়ান এন্ড অনলি ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক অর কি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারছি স্যার?
তাহলে চেক, বিল অফ এক্সচেঞ্জ আর প্রভিজনারি নোটের মধ্যে পার্থক্য শিখতে পেরেছি। জি আচ্ছা, এই যে এতক্ষণ আমরা বলছি যে নেগোশিয়েট করা যায়, এখন আসবো যে নেগোসিয়েশন আসলে বলতে কি বোঝায়। এখন মনে করেন আপনি একটা চেক লিখেছেন, চেক লিখে সাইন করে ড্রয়ারে রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন? আপনার ছোট ভাইয়ের নামে একটা চেক লিখে ড্রয়ারে রেখে দিয়েছেন সাইন করে। তাহলে এটা কি নেগোশিয়েট হয়েছে না হয় নাই? হয়নি স্যার। মানে তাহলে নেগোশিয়েট হইতে গেলে কি হইতে হবে? ওই ইনস্ট্রুমেন্টটা ট্রান্সফার ডেলিভার টাকার হইতে কাছে হবে। কি দিতে হইতে হবে? হবে। ডেলিভার করতে হবে। ওই ইনস্ট্রুমেন্টটা কি হইতে হবে? ডেলিভার হইতে হবে, হস্তান্তর হইতে হবে, রাইট? জি স্যার। আমি ওই সাইন করা ডকুমেন্টটা যখন ছোট ভাইয়ের হাতে দিয়ে দিব, ডেলিভার করব, তখন এটা হবে কি, এটাকে তখন নেগোশিয়েট Negotiable নেগোসিয়েশন instrument। করা হয়েছে বলা যাবে। যতক্ষণ পর্যন্ত এটা আমি ট্রান্সফার না করছি, ততক্ষণ পর্যন্ত সেটাকে কি করা যাবে না, নেগোসিয়েশন বলা যাবে না। এখন নেগোসিয়েশন মানে কি, আপনি যাকে দিয়েছেন সেইটার অধিকার প্রাপ্ত হয়েছে, right? আপনি লিখে যদি ড্রয়ারে রেখে দেন, তাহলে কি আপনার ছোট ভাই এটার অধিকার প্রাপ্ত হয়েছে না হয় নাই? হয়নি স্যার। হয় নাই, কারণ হোল্ডার তো হয় নাই। ছোট ভাই এখন কি হোল্ডার হয়েছে? ওর না হাতে স্যার। চেকটা গেলে সে তখন এটা হোল্ডার হবে, রাইট? হোল্ডার অফ দ্য চেক। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা হোল্ডারের কাছে ট্রান্সফার করছেন, ততক্ষণ পর্যন্ত সেটাকে কি, ওই নেগোশিয়েবল Negotiable ইনস্ট্রুমেন্টটা instrument বলা নেগোসিয়েশন যাবে না। হয়েছে এটা বলা যাবে না। যখনই আপনি ট্রান্সফার করেছেন, তখন সেটাকে কি হবে, নেগোশিয়েটেড বলা যাবে। তাহলে এখন দেখেন বাকিগুলো কিভাবে সহজ। এই যে মেকার মানে কি বলেন তো? মেকার, ড্রয়ার, যে হচ্ছে ইস্যু ড্রয়ার, রাইট? করতেছে। তাহলে দেখেন মেকার বা ড্রয়ার এটা কার ক্ষেত্রে ইউজ হচ্ছে? বিল অফ এক্সচেঞ্জ এন্ড বিল অফ চেকের এক্সচেঞ্জ ক্ষেত্রে। আর চেক। আর ড্রয়ার কে? সেম, রাইট? জি সেম স্যার। পারসন। আর ড্রয় কে? ড্রয় স্যার চেকের যার ক্ষেত্রে। প্রতি আদেশ দেওয়া হবে। আর ড্রয় ইন কেস অফ নিড। তাই না? উপরে বলেছি ড্রয়, এখানে এসে বলছি ড্রয় ইন কেস অফ নিড। তার মানে একজন ড্রয় মানে কি, যে পেমেন্টটা করবে, রাইট? জি জি স্যার স্যার। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। আর ইন কেস অফ নিড মানে কি, ওই যে ড্রয় কথা বলেছি, মনে করো আমি যদি লিখে দেই যে এরকম, যে সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ পেমেন্ট করবে, ড্রয়ের নাম লিখে দিলাম, নিচে দিয়ে আবার লিখে দিলাম ইন কেস অফ নিড ড্রয় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। দ্যাট মিনস ইনিশিয়াল ড্রয় হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক যদি কোনো কারণে ফেল করে, তাহলে এটা ড্রয় দায়িত্ব কে পালন করবে? ডাচ বাংলা ব্যাংক। ব্যাপারটা একদম ক্লিয়ার, পানির মতো। জি স্যার। তাহলে ড্রয় ইন কেস অফ নিড মিনস, যিনি প্রাইমারি ড্রয় ছিলেন, তিনি যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, পেমেন্ট না করেন, তাহলে তখন ওই পেমেন্টটা, এখন ইন কেস অফ নিড মানে কি, এটা এখন প্রয়োজন হয়ে গেছে, এটা এটা পরিশোধ হচ্ছে না, তাহলে এইটার ইমার্জেন্সি ক্রিয়েট হচ্ছে, তাহলে তখন যে ড্রয়, যে পেমেন্টটা করবে তাকে বলে ড্রয় ইন কেস অফ নিড। ওখানে উল্লেখ থাকতে হবে যে এরকম ইন কেস অফ নিডে মিস্টার ডাচ বাংলা ব্যাংক হচ্ছে, এটা ড্রয় হবে। ওকে স্যার? জি তাহলে ড্রয় আর ড্রয় ইন কেস অফ নিড কি বুঝতে পেরেছি? জি স্যার। পেই তো অলরেডি জানি, রাইট? হোল্ডার জানি। হোল্ডার মানে ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকে সে হচ্ছে হোল্ডার, রাইট? তবে এখন মনে করেন আপনি একটা চেক নিয়ে ব্যাংকের ব্রাঞ্চে যাচ্ছেন, পথে বাইক নিয়ে মোটামুটি দুইটা পিস্তল থেকে দুইজন মিলে আপনার কাছ থেকে ক্যাশ চেকটা নিয়ে গেল, বা আপনার নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা নিয়ে গেল। তাহলে সে কি ড্রয় ইন কোর্স অফ নিড, ইন ডিউ কোর্স হয়েছে? সে কি নিয়ম মাফিক ভাবে, আইনগত ভাবে সেটার হোল্ডার হয়েছে? না না স্যার। স্যার সে এটা কি করলো, তার পজিশনে তা এই হোল্ডিংটা হইলো কি, সে ইলিগেল হয়েছে না? জি স্যার। তাহলে তাকে এটা হোল্ডার বলা যাবে না। তাকে কি করে বলা যাবে না? হোল্ডার হোল্ডার বলা যাবে না। বলা যাবে না। এবং এমন যদি হয় যে আপনি মনে করেন রাস্তায় একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো জায়গায় মিসিং হয়েছে, আপনি মিসিং ডকুমেন্টটা কি করছেন, আপনি খুঁজে পেয়েছেন, আপনি এখন যে এটা ক্লেম করছেন, তাহলে আপনি কি আসলে রিয়েল হোল্ডার? নো স্যার। নো। তো বলছে যে লস্ট কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি এরকম হয়, হারায় যায় বা লস্ট ডকুমেন্ট বা ডেস্ট্রয় হয়, এরকম ডকুমেন্ট এর হোল্ডার হচ্ছেন, এটা মিসিং হওয়ার আগে যার কাছে ছিল সেই হচ্ছে এটা রিয়েল কি, হোল্ডার। হোল্ডার বুঝতে স্যার। পারছি কিনা? তাহলে বেনামিদার কোনো জি। বিয়ারার কি হবে না, হোল্ডার হবে না। হোল্ডার হবে না। এই যে এখানে হচ্ছে ব্যতিক্রম, এইটুকু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তারপর হোল্ডার ইন ডিউ কোর্স, দ্যাট মিনস সকল নিয়ম কানুন ফর্মালিটিস মেনে বৈধভাবে আপনি এটার কি হয়েছে,
হোল্ডার হয়েছেন, তাহলে আপনাকে বলবে হোল্ডার ইন ডিউ কোর্স। কিন্তু আপনি যদি ছিনতাই করে জোর করে কারো কাছ থেকে এটা নিয়ে যান, তাহলে সেটা কি হোল্ডার ইন ডিউ কোর্স বলবে? না বলবে স্যার। না। আজকে এই পর্যন্তই। দেখেন এই যে আলোচনাগুলো করতেছি, এটাতে দেখবেন যে আপনাদের ম্যানুয়ালের পড়াশোনা অনেক কভার হয়ে যাবে। এই যে আজকে যেটুকু কিন্তু আলোচনা করলাম 12 পর্যন্ত নাকি, আপনারা জি স্যার। ম্যানুয়াল ধরে প্রথম 8-10 পেজ পড়বেন, দেখবেন যে আমি যা যা আলোচনা করেছি এতে আপনাদের প্রথম 8-10 পেজ পড়ার অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কি করব, আমাদের শিডিউল ক্লাসে যাব, তার আগে প্রথমে 10-15 মিনিট এই পর এগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? এই যে আপনি ওকে স্যার। বলেছিলেন যে 3টা পার্টির বেশি হবে কিনা, দেখেন ইনডোর সার, তাহলে একটা এখানে অ্যাড হয়েছে, রাইট? তারপরে দেখেন অ্যাকসেপ্টর পার্টি অ্যাড হয়েছে না? তারপরে জি স্যার। অ্যাকসেপ্টর ফর অনার পার্টি অ্যাড হয়েছে, হয়েছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যাব। আপনারা আমি যেটুকু বললাম আলোচনা করলাম এটা দিয়ে আপনাদের ম্যানুয়ালের প্রথম 10টা পেজ পর্যন্ত এটা রিডিং করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। ওকে স্যার স্যার। এটা কি দোয়া মেইলে করবেন। দিবেন? অবশ্যই দিব, এটা তো আমার রেখে দেওয়ার জন্য না, এটা আপনাদেরকে দেওয়ার জন্যই। আগেরগুলো পেয়েছেন না? স্যার। হ্যাঁ, এগুলোও পেয়ে যাবেন, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।